আজকে পড়াবো হচ্ছে আলোক সমানতা, সমানতার লাস্ট টপিক আর কি। তো আলোক সমানতা যদি দেখাইতে হয় তাহলে এই শর্তগুলো মানতে হবে। 1 নাম্বার শর্ত হচ্ছে কাইরাল কার্বন থাকা লাগবে। 2 নাম্বার শর্ত হচ্ছে যৌগটাকে আলোক সক্রিয় হওয়া লাগবে। 3 নাম্বারটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব হওয়া লাগবে। 4 নাম্বার হচ্ছে পরস্পর অপরিস্থাপনীয় হওয়া লাগবে। তো আমি একটা বাই একটা পড়াচ্ছি, দেখুন। প্রথম যেটা সেটা হচ্ছে কাইরাল কার্বন। কাইরাল কার্বন কাকে বলে? যে কার্বনের 4 হাতে 4টা ভিন্ন প্রতিস্থাপক বা মূলক থাকে। যে কার্বনের 4 হাতে 4টা ভিন্ন প্রতিস্থাপক বা মূলক থাকে সেটাকে আমরা বলি হচ্ছে কাইরাল কার্বন। যেমন দেখো, খেয়াল করে দেখো, এই কার্বনের 4টা হাতে 4টা ভিন্ন প্রতিস্থাপক যুক্ত না? তো 4 হাতে যদি 4টা ভিন্ন প্রতিস্থাপক যুক্ত থাকে সেটাকে আমরা বলি কাইরাল কার্বন। আর কাইরাল কার্বনকে আমরা এরকম স্টার দিয়ে দেখাই। তো এরকম স্টার থাকলে বুঝে নিব সেটা হচ্ছে কাইরাল কার্বন। এরপরে দেখো, আচ্ছা, ফার্স্টে আমরা এখানে কয়টা কাইরাল কার্বন আছে সেটা একটু দেখি। এ কার্বনের কথা চিন্তা করো। এ কার্বনটাকে যদি আমি গাঠনিক সংকেত আকারে লিখি তাহলে এরকম হবে আর কি। এরকম হবে না? COOH, যে কথা এটা কি একই কথা না? COOH কে ইচ্ছা করলে আমরা এভাবে লিখতে পারি। তো একটু খেয়াল করে দেখো, এ কার্বনের এক হাতে আছে OH, আর এক হাতে আছে এই পুরাটা, আরেক হাতে আছে এই পুরাটা, আর দুইটা হাত দিয়ে কার সাথে যুক্ত আছে? অক্সিজেনের সাথে যুক্ত আছে। তার তার মানে কি 4 হাতে 4টা ভিন্ন প্রতিস্থাপক আছে এখানে। এক হাতে OH আছে, আর এক হাতে এই পুরাটা, আর 2 হাতে হচ্ছে অক্সিজেন। তাহলে 2 হাতে তো একই রকম জিনিস আছে, তাই না? তাহলে উপরেরটা আমার কাইরাল কার্বন হবে না। এরপর আমরা নিচেরটার দিকে একটু তাকাই। নিচেরটার দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবা। এই কার্বনের উপরের এক হাতে আছে এটা, এই কার্বনের এক হাতে আছে এটা, আরেক হাতে আছে এটা, আরেক হাতে আছে এটা, আরেক হাতে আছে কি এই পুরাটা না? তাহলে 4 হাতে যেহেতু আমার 4টা ভিন্ন প্রতিস্থাপক বা মূলক আছে, তাহলে এটা হবে আমার কাইরাল কার্বন। এরপরে নিচেরটা খেয়াল করে দেখো। নিচেরটা যদি দেখো তাহলে এ কার্বনের এক হাতে আছে হাইড্রোজেন, এ কার্বনের, আরেক হাতে আছে OH, আরেক হাতে আছে CH3, আরেক হাতে আছে এই পুরাটা। তাহলে এটাও তো আমার কি কার্বন? কাইরাল কার্বন। বুঝছো কিনা? ওকে, তাহলে এবার একটু খেয়াল করো, এইখানেরটা যদি আমরা খেয়াল করি, লাস্টের কার্বনের কথা চিন্তা করি। এই কার্বনের 3 হাতে হাইড্রোজেন আছে, তাহলে 3 হাতে তো একই জাতীয় জিনিস আছে। একই জাতীয় জিনিস না? ওই যে CH3, এই যে নিচেরটা ক্ষেত্রে খেয়াল করে দেখো, CH3 মানে 3 হাতে হাইড্রোজেন আর এক হাতে হচ্ছে পুরাটা। বুঝছো কিনা দেখো, বোঝা যায় এটা নাকি? তাহলে এই ক্ষেত্রে এটা কিন্তু কাইরাল কার্বন না, এখানে কাইরাল কার্বন হচ্ছে 2টা। সবাই বুঝছো কিনা বলো? ওকে, এবার কাইরাল কার্বন দিয়ে আমরা কতটা আলোক সমানো হবে সেটা আমরা বের করতে পারি আর কি। ধরো, কোন একটা যৌগে কাইরাল কার্বনের সংখ্যা যদি হয় n, যদি কাইরাল কার্বন সংখ্যা যদি কি হয়, কার্বন সংখ্যা যদি হয় n, তাহলে আলোক সমানো হবে 2n। তো আগের বার আমরা দেখছিলাম কাইরাল কার্বন আছে 2টা, একটু আগে যে যৌগটা দেখলাম, তাহলে ওই যৌগের ক্ষেত্রে আলোক সমান হবে 2 স্কয়ার, মানে হচ্ছে 4টা।
বুঝছো কিনা দেখো, বুঝছো এটা? ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা আলোক সক্রিয় যৌগক বলতে কি বুঝি সেটা দেখব। আচ্ছা, কনফিগারেশন মানে হচ্ছে কোন একটা যৌগের পরমাণু বা মূলক গুলার অবস্থান চেঞ্জ করলে যা পাই সেটাকে আমরা কনফিগারেশন বলি। যেমন জিনিসটা একটু খেয়াল করো, ধরো এটা হচ্ছে একটা যৌগ আর কি। এখন এই যৌগের বিভিন্ন কনফিগারেশন বলতে আমরা বুঝবো যে, কনফিগারেশন বলতে আমরা বুঝবো ধরো আমি ওএসটা এই পাশে তো আছে, আমরা এই পাশে নিয়ে আসলাম, ক্লোরিনটা এই পাশে, ওইটাকে ওই পাশে নিয়ে গেলাম, আর বাকি যা আছে তা ঠিক রাখলাম। তাহলে এটাকে আমরা একটা কনফিগারেশন বলবো। বোঝা গেছে? কনফিগারেশন বলতে আমরা বুঝবো যে কোনো একটা যৌগের বিভিন্ন পরমাণু বা মূলকের অবস্থান চেঞ্জ করলে যা পাই সেটাকে আমরা কনফিগারেশন বলি। বুঝছো কিনা দেখো, যেমন আমি এখানে কি করলাম, ওএসটা আমার এই পাশে আছে, আমি ওএসটাকে এই পাশে নিয়ে গেলাম, ক্লোরিনটা এই পাশে ছিল ওইটাকে ওই পাশে নিয়ে গেলাম। তাহলে এটা একটা কনফিগারেশন। বুঝছো এটা? বুঝছো কিনা বলো? তাহলে কনফিগারেশন কাকে বলে? জাস্ট হচ্ছে পরমাণু বা মূলক গুলার অবস্থান চেঞ্জ করলে যা পাই সেটাকে আমরা কি বলি? কনফিগারেশন বলি। ঠিক আছে? না, একটা না, তুমি ইচ্ছা করলে সবগুলাই চেঞ্জ করতে পারবা, সবগুলাই চেঞ্জ করতে পারবা। এখন সবগুলা চেঞ্জ করে যদি আগেরটার মতোই হয়ে যায় তাহলে তো হবে না। বুঝো নাই? মানে তুমি ইচ্ছা করলে সবগুলাই চেঞ্জ করতে পারবে, ইচ্ছা করলে ওএস এ ওএসটাকে এই পাশে আনতে পারবা, হাইড্রোজেনটাকে ওই পাশে নিয়ে যেতে পারবা। এটা হচ্ছে তোমার ইচ্ছা আর কি। বুঝছো কিনা? কি করবা সেটা হচ্ছে তোমার উপর। ওকে, এরপরে হচ্ছে আমরা আলোক সক্রিয় যৌগ কাকে বলে সেটা একটু দেখবো। হ্যাঁ, আমরা তো সমবর্তিত আলো, অসমবর্তিত আলো কাকে বলে সেগুলা চিনি, তাই না? সমবর্তিত আলো কাকে বলে? এবার আমাদের টপিক হচ্ছে আলোক সক্রিয় যৌগ। মানে যৌগটা আলোক সক্রিয় হওয়া লাগে। আমরা কি বলছিলাম, যদি আলোক সমানতা দেখাইতে হয় ফার্স্ট কাজ হচ্ছে আমার কাইরাল কার্বন থাকা লাগবে, সেকেন্ড কাজ হচ্ছে যৌগটা আলোক সক্রিয় হওয়া লাগবে, তাই না? তো এবার আমাদের আলোক সক্রিয় যৌগ নিয়ে আমাদের পড়া। তো এটার আগে আমরা অসমবর্তিত আলো কাকে বলে সেগুলো একটু মনে করায় দিই। আবার দেখো, অসমবর্তিত আলো মানে যে আলো বিভিন্ন দিকে বিভিন্ন তলে কম্পিত হয়। যে আলো কি করে, বিভিন্ন দিকে বিভিন্ন তলে কম্পিত হয়, সেটাকে আমরা কি বলি? অসমবর্তিত আলো। মানে আমরা যে নর্মালি যে লাইট গুলা দেখি আমাদের ঘরে, যে টিউব লাইট জ্বালানো আছে, ওই টিউব লাইট চতুর্দিকে আলো দেয়, তাই না? তাহলে এই টিউব লাইটটা হচ্ছে আমার অসমবর্তিত আলো। অসমবর্তিত আলো চারদিকে ছড়ায় পড়ে আর কি, চারদিকে মানে বিভিন্ন দিকে চলাচল করে। তো অসমবর্তিত আলোর ক্ষেত্রে আমরা যদি চিত্র দিয়ে দেখাই তাহলে এরকম হবে আর কি, এক একটা আলোকে যদি আমরা কণা হিসেবে চিন্তা করি তখন দেখা যাবে এক একটা আলোর কণা এক এক দিকে যাচ্ছে। বোঝা গেছে? এটা হচ্ছে আমার অসমবর্তিত আলো, যে আলো বিভিন্ন তলে বিভিন্ন দিকে চলাচল করে বা ছোটাছুটি করে সেটাকে আমরা বলি অসমবর্তিত আলো। আর সমবর্তিত আলো কাকে বলে? যে আলো শুধুমাত্র একটা তলে কম্পিত হয়। যে আলো কি হয়, শুধুমাত্র একটা তলে এবং একটা দিকে কম্পিত হয় সেটাকে আমরা কি বলি? সমবর্তিত আলো, তাই না? হুম, তাহলে অসমবর্তিত আলোকে সমবর্তিত করে যে, তাকে আমরা বলতাম পোলারাইজার। পোলারাইজারের মধ্য দিয়ে যখন আমরা আলো পাস করি তখন সে পোলারাইজার কি করে, অসমবর্তিত আলোটাকে কি করে ফেলে, সমবর্তিত করে ফেলে না? পড়াইছিলাম। পোলারাইজার বা সমবর্তক, পোলারাইজার বা সমবর্তক কাকে বলে?
যে যন্ত্রটা অসমবর্তিত আলোককে কি করে, সমবর্তিত করে, সেটাকে আমরা বলি পোলারাইজার। বুঝা গেছে এটা? ওকে, এরপরে আমরা একবর্ণী আলো কাকে বলছিলাম? যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ফিক্সড, সেটাকে আমরা কি বলতাম? একবর্ণী আলো বলতাম। একবর্ণী আলো কাকে বলে? যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ফিক্সড। যেমন সোডিয়াম লাইট। যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ফিক্সড বা নির্দিষ্ট, সেটাকে আমরা বলি হচ্ছে একবর্ণী আলো বা মনোক্রোমেটিক লাইট। ইংলিশে বলা হচ্ছে মনোক্রোমেটিক লাইট। তো এই মনোক্রোমেটিক লাইট। আর ধরো আমরা নর্মালি যে সাদা আলো দেখি, ওইটা কতটা রঙের সমাহার? 7টা রঙের সমাহার না? 7টা রঙের সমাহার। আর একবর্ণী আলো মানে শুধু একটা বর্ণ থাকবে ওই আলোর মধ্যে, যেমন সোডিয়াম লাইট, এগুলো শুধুমাত্র একটা বর্ণ থাকে। তো যে যন্ত্রের সাহায্যে আমরা একবর্ণী আলো প্রস্তুত করি সেটাকে আমরা বলি মনোক্রোমেটর। যে যন্ত্রের সাহায্যে আমরা একবর্ণী আলো প্রস্তুত করি সেটাকে আমরা বলি মনোক্রোমেটর। বাংলায় লিখে দিচ্ছি, দেখো। না না, এই চ্যাপ্টারে পড়া না, এগুলো বুঝে লাগবে আর কি, কথাগুলো আসবে তো এই জন্য একটু বলতেছি আর কি। মনোক্রোমেটর, ধরো মনোক্রোমেটর হচ্ছে একটা যন্ত্র, যে যন্ত্র দিয়ে আমরা একবর্ণী আলো প্রস্তুত করি। তো আমরা কি করব, এই মনোক্রোমেটরে ধরো সাদা আলো পাস করলাম। তো আমি মনোক্রোমেটরের যন্ত্রে বলে দিলাম যে আমার শুধুমাত্র লাল আলোটা দরকার। তাহলে মনোক্রোমেটর শুধুমাত্র লাল আলোটা পাস করবে আর বাকি সবগুলো আলো সে শোষণ করে নিবে। বুঝা গেছে? মনোক্রোমেটর ধরো আমি মনোক্রোমেটরের ভিতর দিয়ে আমি ধরো একটা সাদা আলো পাস করলাম, পাস করার পরে এখন ধরো আমার লাল আলো দরকার। তো আমি কি করব, এখানে একটা সুইচ থাকবে, ওইখানে আমি লালের জায়গায় টিপ দিলে শুধুমাত্র সে লাল আলোটাকে পাস করবে আর বাকি যে 6টা রং আছে সেটা সে শোষণ করে নিবে। এখন ধরো আমার যদি হলুদ আলোর দরকার পড়ে, তাহলে আমি হলুদ আলো সে শুধু পাস করবে আর বাকি 6টা বর্ণ সে কি করে নিবে, শোষণ করে নিবে। বোঝা গেছে এটা? এখন আমাদের মেন পড়ায় চলে আসি। আচ্ছা, আমরা কি করব, একটা পোলারাইজার নিব। হ্যাঁ, ধরো এটা হচ্ছে একটা পোলারাইজার। ধরো এরকম আর কি, পোলারাইজার তো এরকম না, আমরা অন্যরকম দেখছি পোলারাইজার গুলা। পোলারাইজার গুলা দেখছিলাম ওই যে এরকম ছিল, তার ঠিক এই মাঝ বরাবর একটা অক্ষ ছিল, পোলারাইজেশন অক্ষ। ক্যালসাইট ছিল এটার নাম। তো আমি বোঝানোর সুবিধার জন্য জাস্ট এরকম করে আঁকছি, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু পোলারাইজার দেখতে এরকম। ওকে, তো এখন এই পোলারাইজারের মধ্যে ধরো আমি যে কোনো একটা যৌগ নিব। এই পোলারাইজারের মধ্যে ধরো আমি পানি নিলাম, এটা কিন্তু পোলারাইজার। হ্যাঁ, এটা হচ্ছে পোলারাইজার। এই পোলারাইজারের মধ্যে যে কোনো একটা যৌগ ধরো আমি এ নিলাম। এ নিয়ে এটার মধ্য দিয়ে আমি একবর্ণী সমবর্তিত আলো পাস করলাম। কি বললাম, ফার্স্টে আমি একটা পোলারাইজার নিলাম, এই পোলারাইজারের ভিতরে আমি এই যৌগটা নিলাম। এ হচ্ছে একটা যৌগ। এই যৌগ নিয়ে তারপরে এই পোলারাইজারের মধ্য দিয়ে একবর্ণী সমবর্তিত আলো পাস করলাম। পাস করার পরে যদি দেখা যায় এই আলোটা সোজা বরাবর বের হয়ে গেছে, তার মানে কি, এই যৌগটা একবর্ণী আলোর দিকটা পরিবর্তন করতে পারে নাই, তাই তো? আমরা কি যদি দেখা যায় যে কোনো একটা পোলারাইজারের মধ্যে আমি কোনো একটা যৌগ রাখবো, তারপর উপর দিয়ে আমি একবর্ণী সমবর্তিত আলো পাস করব, পাস করার পরে যদি দেখা যায় এই সমবর্তিত আলোর দিক পরিবর্তন হয়নি, তখন আমরা বলবো যে এই যৌগটা হচ্ছে আলোক নিষ্ক্রিয় যৌগ। বোঝা গেছে? এখন যদি এরকম হতো যে আমি এখানে এই যৌগটা নিলাম, তারপরে একবর্ণী সমবর্তিত আলো পাস করলাম, পাস করার পরে যদি দেখা যেত যে এই সমবর্তিত আলোটা তার দিক পরিবর্তন করে ফেলছে, তখন আমি এই যৌগটাকে আলোক সক্রিয় যৌগ বলতাম। বুঝা গেছে?
এই যৌগটা কখন আলোক সক্রিয় যৌগ হবে? যখন এটার মধ্য দিয়ে এক বর্ণী সমবর্তিত যে আলোটা পাস করছি তার দিক যদি পরিবর্তন হয়, তখন এই যৌগটা হবে আমার আলোক সক্রিয় যৌগ। আর যদি দিক পরিবর্তন না হয়, তখন এই যৌগটা হবে আমার আলোক নিষ্ক্রিয় যৌগ। বুঝা গেছে? সোজা কথা, পোলারাইজারের মধ্যে কোনো একটা যৌগ রেখে তারপরে যদি আমি এক বর্ণী সমবর্তিত আলো পাস করি, পাস করার পরে যদি দেখা যায় যে ওই সমবর্তিত আলো তার দিক পরিবর্তন করছে, তখন এই যৌগটাকে আমরা বলবো আলোক সক্রিয় যৌগ। আর যদি দেখা যায় যে দিক পরিবর্তন করে নাই, তখন এই যৌগটাকে বলবো আলোক নিষ্ক্রিয় যৌগ। বুঝা গেছে এটা? এর পরবর্তী যেটা, সেটা হচ্ছে আমার 3 নাম্বার যেটা ছিল দর্পণ প্রতিবিম্ব। দর্পণ প্রতিবিম্ব মানে হচ্ছে, ধরো আমি যদি আয়নার সামনে ডান হাতটা নিয়ে রাখি, তাহলে কোন হাতের প্রতিবিম্ব দেখা যাবে? মানে আমি যদি আয়নার সামনে নিয়ে যদি আমি ডান হাতটা রাখি, তখন আয়না আমাকে কি দেখাবে? বাঁ হাত না? তাহলে ডান হাত হচ্ছে বাঁ হাতের দর্পণ প্রতিবিম্ব। অর্থাৎ কোন একটা যৌগকে যদি আমি আয়নার সামনে রাখলে অন্য একটা যৌগ দেখায়, ধরো আমি উদাহরণ হিসেবে যদি বলি, খেয়াল করো, এটা একটা যৌগ, এটা একটা যৌগ, এটা একটা আলাদা যৌগ, এটা একটা আলাদা যৌগ। এখন এই যৌগটাকে তুমি যদি আয়নার সামনে রাখো, তখন দেখবা এই যৌগ পাবা। খেয়াল করে দেখো, এটাকে যখন আয়নার সামনে রাখবা, দেখো জাস্ট দুইটাকে এভাবে মিলাও। এটাকে একটা যৌগ ধরো, এটাকে আরেকটা যৌগ ধরো। যখন তুমি আয়নার সামনে রাখবা, খেয়াল করে দেখো, আয়নার সামনে রাখলে একটা আরেকটার উপর কি হবে? সম্পূর্ণরূপে মিলে যাবে। বুঝা গেছে? মানে এই যৌগটাকে কেটে যদি তুমি আয়নার সামনে রাখো, তখন তুমি এই যৌগটা পাবা। তার মানে এই দুইটা যৌগকে আমরা বলবো পরস্পর দর্পণ প্রতিবিম্ব। মানে একটা যৌগকে আয়নার সামনে রাখলে যদি আরেকটা যৌগ পাওয়া যায়, তখন ওই দুইটা যৌগকে আমরা বলবো দর্পণ প্রতিবিম্ব। মানে একটা যৌগ, এই যৌগটাকে যদি আয়নার সামনে রাখলে বি যৌগ পাওয়া যায়, তখন এ আর বি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। বুঝছো কিনা? সবাই বুঝছো এটা? দর্পণ প্রতিবিম্ব, যেমন আমরা যদি আয়নার সামনে ডান হাত নিয়ে রাখি, তাহলে কি পাই? বা হাত পাই। তাহলে ডান হাত বা হাতের দর্পণ প্রতিবিম্ব। ঠিক তেমনি আমি যখন এই যৌগটাকে আয়নার সামনে রাখবো, তখন আমি এই যৌগটা পাবো। দেখো জাস্ট মিলিয়ে দেখো, এটাকে যদি এরকম ক্লোজ করো, যে এরকম এই হাতে ধরো আর একটাকে এই হাতে ধরো, দুইটাকে যদি এভাবে মিলাইতে থাকো, খাতার মধ্যে লিখবা, লিখে বরাবর ভাঁজ করবা, ভাঁজ করে দুইটাকে যখন মিলাইবা, তখন দেখবা এই এইচ পড়ছে এখানকার এইচ এর সাথে, তারপর এখানকার কার্বন পড়ছে এখানকার কার্বনের সাথে, জাস্ট উল্টাও। এখানকার ও পড়ছে এখানকার ও এর সাথে, এখানকার এইচ পড়বে এখানকার কিসের সাথে? এইচ এর সাথে। তাই না? বুঝছো কিনা? তার মানে আমি এই যৌগটাকে আয়নার সামনে রাখলে এই যৌগ পাবো, অনুরূপ ভাবে এই যৌগটাকে আয়নার সামনে রাখলে এই যৌগ পাবো। তাহলে এগুলাকে আমরা পরস্পরের কি বলবো? দর্পণ প্রতিবিম্ব বলবো। না বুঝলে বলো। বুঝো নাই? বাকিরা বুঝছো? এর আগের দিন না ভালো ছিল? হ্যাঁ, আচ্ছা।
বাকিরা বুঝছো? পরস্পর অউপরিস্থাপনীয়, লাস্টের পয়েন্টটা ছিল কি? পরস্পর অপরিস্থাপন। ধরো আমি যদি ডান হাতের উপর, আমি যদি ধরো এটা হচ্ছে আমার ডান হাত, এটা হচ্ছে বাম হাত, ডান হাতের উপর যদি আমি বাম হাত রাখি, তাহলে একটা আরেকটার উপরে কি সম্পূর্ণরূপে স্থাপিত হয়? তাহলে হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার পরস্পর অউপরিস্থাপনীয়। কিন্তু এই ডান হাত আর বাঁ হাত কিন্তু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, ঠিক আছে? কিন্তু ডান হাত আর বাঁ হাত কিন্তু পরস্পরের অউপরিস্থাপনীয়, মানে একটা হাতকে আর একটা হাতের উপর যখন আমরা রাখি তখন সম্পূর্ণরূপে মিলে না। এটাকে বলা হয় পরস্পর অউপরিস্থাপনীয়। না বুঝলে বলো। বুঝছো এটা? ওকে, তাহলে এই এই চারটা শর্তের মধ্যে প্রথম দুইটা শর্ত অবশ্যই মানতে হবে। যদি আলোক সমাণু হতে হয় তাহলে এই চারটা শর্তের মধ্যে ফার্স্টের যে দুইটা শর্ত, একটা হচ্ছে কাইরাল কার্বন থাকা লাগবে, দুই নাম্বার যে শর্ত সেটা হচ্ছে আলোক সক্রিয় হওয়া লাগবে। এই দুইটা মাস্ট থাকা লাগবে, বাকি দুইটা থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নেই। বুঝা গেছে? বাকি দুই, মানে আমি চারটা শর্ত লিখে দিছি না, এই চারটা শর্তের মধ্যে প্রথম দুইটা শর্ত অবশ্যই মানতে হবে। মানে প্রথম শর্ত কি ছিল? কাইরাল কার্বন থাকা লাগবে। দুই নাম্বার শর্ত কি ছিল? আলোক সক্রিয় হওয়া লাগবে। তার মানে এই দুইটা শর্ত অবশ্যই মানতে হবে। এই দুইটা শর্ত যদি মানে তাহলে যৌগের আলোক সমানতা থাকবে, না হয় কি হবে না, মানবে না। তো এবার আমরা দেখবো আলোক সমানতার প্রকারভেদ। কোনটা? শেষের কোনটা? ওই যে একটা আরেকটার উপর অপরিস্থাপনীয়, ওই যে পরস্পর অপরিস্থাপনীয় যেটা, সেটা। এটা তো দেখো, দেখো আমরা কি করছি, দেখো এক হাতের উপর আরেক হাত রাখছি না অপরিস্থাপনীয় বুঝাইতে গিয়ে। তাহলে এই যোগটাকে জাস্ট এটার উপর নিয়ে রাখো, এটাকে উঠায়ে জাস্ট এটার উপর নিয়ে রাখো। তো এটাকে উঠায়ে জাস্ট যখন এটার উপরে রাখবা, তাহলে এখানকার ও এইচ এর সাথে এখানকার কি মিলবে? এইচ মিলবে। আর এখানকার ও এইচ এর সাথে এখানকার এইচ মিলবে, তাই না? বুঝো নাই? অ উপরে স্থাপনীয় মানে কি? উপরে স্থাপনীয় মানে কি? একটার উপর আর একটা স্থাপন করবা। তাহলে এই যোগটাকে জাস্ট উঠাবা, ওই যে এই যোগটাকে জাস্ট উঠায় এটার উপরে রাখো, উঠায় এটার উপর রাখো। আর দর্পণ প্রতিবিম্ব বোঝার জন্য জাস্ট এরকম ভাঁজ করবা। যখন দেখবা দর্পণ প্রতিবিম্ব বুঝতে বলছে তখন একটা আরেকটার উপর ভাঁজ করে দেখবা মিলে কিনা। যেমন তুমি যদি দুইটা ভাঁজ করো তাহলে দেখবা মিলবে। ভাঁজ করে দেখো, এই যে ভাঁজ করো, দেখো ভাঁজ করলে দেখো এখানকার এইচ এখানকার এইচ এর সাথে মিলবে, এখানকার ওএইচ, এই যে ভাঁজ করলে এইচ চলে যাবে ওই পাশে আর ওএইচটা থাকবে এটার সাথে। আর যখন উপরে স্থাপনীয় কথাটা আসবে তখন একটার উপর জাস্ট নিয়ে একটা ফেলে দিবা, এটাকে জাস্ট উঠায় এটার উপরে রাখো, তাহলে সিও। হ্যাঁ, না একই কথা না তো, দুইটা তো ভিন্ন যৌগ, দুইটা ভিন্ন যৌগ, দুইটা এক যৌগ না। একটা হচ্ছে একটা, ধরো এটা একটা জিনিস, এটা একটা জিনিস, ঠিক আছে? তো উপরিস্থাপনীয় মানে একটাকে আরেকটার উপর নিয়ে রাখবা, যদি মিলে যায় তার মানে উপরিস্থাপনীয়, যদি না মিলে তাহলে অপরিস্থাপনীয়। আর দর্পণ প্রতিবিম্ব মানে দুইটাকে ভাঁজ করবা, দুইটাকে ভাঁজ করার পরে যদি মিলে যায় সেটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব। বুঝো নাই? ধরো ওই যে তো, আচ্ছা এটা আর এটাকে ভাঁজ করবা, ভাঁজ করলে মিললে হচ্ছে দর্পণ প্রতিবিম্ব, আর জাস্ট উঠায় নিয়ে রাখলে সেটা হচ্ছে তোমার উপরিস্থাপনীয়, যদি মিলে, আর না মিললে হচ্ছে অপরিস্থাপনীয়।
বুঝা গেছে? জাস্ট এটা দিয়ে চিন্তা করলেই ভালো করে বুঝতে পারবো। ধরো একটা হাত, এটা আরেকটা হাত, ভাঁজ করলাম, মিলে গেল, তাহলে হচ্ছে দর্পণ প্রতিবিম্ব। আর একটাকে আর একটার উপরে রাখলাম, তাহলে কি মিললো? অপরিস্থাপনীয়। যদি মিলে যেত তাহলে হচ্ছে উপরিস্থাপনীয় হতো। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, সেম যোগ হলে তো আর সমানও হবে না, দুইটা তো একই হয়ে যাবে। তখন কি আর সমানও বলতে পারবা? আমার তো আলোক সমানতা দেখাইতে হলে কি হওয়া লাগবে? উপরিস্থাপনীয় হওয়া লাগবে। হ্যাঁ, উপরিস্থাপন হলে তো দুইটা যোগে একই যোগ হওয়া লাগবে, অন্য কোনো তো যোগ হওয়া যাবে না, এক যোগ হলেই সম্ভব। আচ্ছা দেখো, এবার আমরা আলোক সমানতার প্রকারভেদ দেখো। আলোক সমানতা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে এল। ডি মানে হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, ডেক্সট্রো রোটেটরি। এল মানে হচ্ছে লেবো রোটেটরি। ডেক্সট্রো রোটেটরি মানে ডানাবর্তী। লেবো রোটেটরি মানে হচ্ছে বামবর্তী। আচ্ছা আমি বলতেছি, তা আমরা তো আলোক সক্রিয় যৌগ বুঝছি না? আলোক সক্রিয় যৌগ কাকে বলে? আলোক সক্রিয় যৌগ হচ্ছে যে, মানে পোলারাইজারের ভিতরে যদি আমি একটা কোনো যৌগ রাখি, তারপর এখানে যদি আমি এক বর্ণী আলো পাস করি, পাস করার পরে আলো যদি তার দিক পরিবর্তন করে, তাহলে যৌগটা আলোক সক্রিয়। আর যদি দিক পরিবর্তন না করে, সেটাকে আমরা কি বলতেছি? আলোক নিষ্ক্রিয়, তাই তো? তো এখন কোন একটা যৌগ আলোকে যদি আলোর দিক যদি ডান দিকে ঘোরায়, তাহলে সেটাকে আমরা বলবো ডেক্সট্রো রোটেটরি আলোক সমান। কোন একটা যৌগ যদি তল সমবর্তিত আলোর দিককে ডান দিকে ঘোরায়, সেটাকে আমরা বলবো ডেক্সট্রো রোটেটরি। আর কোন একটা যৌগ এক বর্ণী যে আলোটা আছে ওইটাকে যদি বাম দিকে ঘোরায়, সেটাকে আমরা বলবো লেভো রোটেটরি। বুঝো নাই? তা আমরা তো জানি আলোক রশ্মি যদি, একটু দেখো, না বুঝলে তো বলবা, নাহলে বুঝবো কিভাবে জিনিস। দেখো, দেখো এটা ছিল এরকম, এটার মধ্যে ধরো আমি যৌগ রাখছি, যৌগ রাখার পরে আমি এক বর্ণী আলো পাস করলাম, এক বর্ণী আলো পাস করার পরে এখানে ধরো আমি একটা যৌগ রাখলাম। এই যৌগটা ধরো আলোর দিকটাকে কোন দিকে ঘুরাইছে, ডান দিকে ঘুরাইছে নাকি বাম দিকে ঘুরাইছে? ডান দিকে ঘুরাইছে। তাহলে এই যে এই যৌগটা, সেটাকে আমরা বলবো ডেক্সট্রো এ। আবার যদি কোনো একটা যৌগ, ধরো আমি এখানে একটা বি যৌগ রাখলাম এটার ভিতরে, এবং এই বি যৌগটা আলোটাকে যদি আমার বাম দিকে ঘুরায়, তখন সেটাকে আমরা বলবো এল লেবো রোটেটরি। বুঝা গেছে? তো ডেক্সট্রো রোটেটরি মানে হচ্ছে যদি এক বর্ণী আলোর দিক ডান দিকে ঘুরে, কোন একটা যৌগ যদি এক বর্ণী আলোর দিককে ডান দিকে ঘোরায়, সেটা হচ্ছে আমার ডেক্সট্রো রোটেটরি। আর কোন একটা যৌগ যদি এক বর্ণী আলোর দিককে বাম দিকে ঘোরায়, সেটাকে আমরা বলবো লেবো রোটেটরি। বুঝছো কিনা দেখো। এবার আমরা আলোক সমানতা মেন টপিকে আসি। তো আলোক সমানতা হচ্ছে দুই ধরনেরই, একটা হচ্ছে ডেক্সট্রো রোটেটরি আর একটা হচ্ছে লেবো রোটেটরি। তো এবার দেখো, আমরা আলোক সমানতার কিছু স্পেশাল কেস দেখব। ধরো আমরা কোন একটা যৌগ নিলাম, ওই যৌগের চারটা আলোক সমাণু আছে। আমরা কোন একটা যৌগ নিলাম
এবং দেখলাম ওই যৌগের 4টা আলোক সমান আছে। একটা আলোক সমান হচ্ছে এ, আরেকটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে সি, আরেকটা হচ্ছে ডি। কি বললাম? কোন একটা যৌগের 4টা আলোক সমাণু আছে। একটা হচ্ছে এ, একটা বি, একটা সি, একটা ডি। আমরা ফার্স্টে কি করলাম? এই পোলারাইজারের মধ্যে এই যৌগটা রাখলাম। রাখার পরে আমি এক বর্ণীয় আলো পাস করলাম। মনোযোগ দিয়ে শুনো। আমি কি করলাম? এই পোলারাইজারের মধ্যে ফার্স্টে এ যৌগটা রাখলাম। রাখার পরে আমি একটা এক বর্ণীয় আলো পাস করলাম। পাস করার পরে দেখা গেল এই যৌগটা এইদিকে 10 ডিগ্রি কোণে বেঁকে গেছে। এই যৌগটা এদিকে কত ডিগ্রি কোণে বেঁকে গেছে? 10 ডিগ্রি কোণে গেছে। আমরা এটা ডান পাশে সবসময় আমরা প্লাস ধরি, বাম পাশে সবসময় মাইনাস ধরি। সেহেতু আমি এখানে লিখলাম এই যৌগটা মাইনাসের 10 ডিগ্রি কোণে বেঁকে গেছে। না বুঝলে বলো? বুঝছো এটা? আমরা কোন একটা যৌগের 4টা সমান আলোক সমাণু আছে, যেটা হচ্ছে যথাক্রমে এ বি সি ডি। ফার্স্টে আমি এই পোলারাইজারের মধ্যে এই যৌগটা রাখলাম, রেখে এক বর্ণীয় আলো পাস করলাম। পাস করার পরে দেখা গেল এই যৌগটা আলোটাকে বাম দিকে 10 ডিগ্রি কোণে ঘুরাইয়া ফেলছে। যেহেতু বাম দিকে ঘুরাইছে সেজন্য আমি মাইনাসে 10 ডিগ্রি দিলাম। তারপরে আমি এটার মধ্যে এটাকে সরায় বিটাকে রাখলাম। বিটাকে রেখে আবার এক বর্ণী সমবর্তিত আলো পাস করলাম। পাস করার পরে দেখা গেল বিটা আচ্ছা দেখো, এরকম ঝামেলা বলে তো ঝামেলা। দেখো, এরপরে এটার ভিতরে ধরো আমি বি যৌগটা রাখলাম। বি যৌগটা রেখে এক বর্ণী আলো পাস করলাম। পাস করার পরে দেখা গেল বি যৌগটা আলোটাকে 5 ডিগ্রি কোণে ডান দিকে বাঁকায় ফেলছে। কত ডিগ্রি কোণে? 5 ডিগ্রি কোণে বাম দিকে বাঁকাইছে। যেহেতু বাম দিকে ডান দিকে বাঁকাইছে সেজন্য প্লাসের 5 ডিগ্রি দিলাম। ওকে, এরপরে ধরো আমি অনুরূপভাবে সি যৌগ রাখলাম। সি যৌগ রাখার পরে দেখা গেল সে আলোটাকে ডান দিকে 10 ডিগ্রি কোণে বাঁকাইছে। আবার ডি যৌগ আমি এটার ভিতরে রাখার পরে দেখা গেল ডি যৌগটা আলোটাকে বাম দিকে 30 ডিগ্রি কোণে বাঁকাইছে। ওকে, তো এখন দেখো 4টা যৌগ যেহেতু আলোটাকে 4টা ভিন্ন কোণে বাঁকাইছে, সেহেতু এই 4টা যৌগ পরস্পরের আলোক সমাণু। যদি এরকম হতো 4টা যৌগের মধ্যে 2টা যৌগ আলোকে একই কোণে একই দিকে বাঁকাইতো, তখন ওই 2টা যৌগ কোনো ভিন্ন কোনো যৌগ হতো না, 2টা আসলে একই যৌগ হতো। কথাটা বুঝছো কিনা দেখো? কি বললাম? যে 4টা 4টা যৌগের মধ্যে 4টা যৌগ কি করছে? আলোকে 4টা ভিন্ন কোণে ভিন্ন দিকে বাঁকাইছে না? 4টা যৌগ আলোকে, দেখো কেউ আবার এটা বললো না যে এই যৌগটা আলোকে 10 ডিগ্রি কোণে বাঁকাইছে, সি যৌগটাও আলোটাকে 10 ডিগ্রি কোণে বাঁকাইছে, কিন্তু একই দিকে বাঁকাইছে? ভিন্ন দিকে কিন্তু বাঁকাইছে। যদি 4টা যৌগ, ধর আমার এখানে 4টা যৌগ আছে, এই 4টা যৌগ যেহেতু আলোকে 4টা ভিন্ন কোণে ভিন্ন দিকে বাঁকাইছে, সেহেতু 4টা পরস্পরের আলোক সমাণু। কিন্তু যদি এরকম হতো 4টার মধ্যে যে কোনো 2টা আলোকে একই কোণে একই দিকে বাঁকাইতো, তখন ওই 2টা ভিন্ন কোনো যৌগ হতো না, 2টা আসলে একই যৌগ হতো। বুঝা গেছে?
মানে চারটার মধ্যে ধরো আমি ধরে নিলাম, ধরো বি আর সি এর কথা ধরে নাও। বি আলোকে 10 ডিগ্রি কোণে বাঁকাইছে ডান দিকে, সি ও আলোকে 10 ডিগ্রি কোণে বাঁকাইছে ডান দিকে। তখন এই বি আর সি ভিন্ন কোনো যৌগ না, এই বি আর সি আসলে একটা যৌগই। কথা বুঝছো কিনা? এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এনানসিওমার। এবার দেখবো যেটা এনানসিওমার হচ্ছে আলোক সমানতার একটা স্পেশাল কেস। এনানসিওমার কাকে বলে? যে সকল আলোক সমাণু সমান কোণে মানে যে সকল আলোক সমাণু আলোকে সমান কোণে বিপরীত দিকে বাঁকায়, ওই সকল আলোক সমাণুকে আমরা বলবো এনানসিওমার। যে সকল আলোক সমাণু আলোকে সমান কোণে বিপরীত দিকে বাঁকায়। খেয়াল করে দেখো, এ আর সি এর কথা চিন্তা করো। এ যৌগটাও আলোটাকে 10 ডিগ্রি কোণে বাঁকাইছে, সি যৌগটাও আলোটাকে কত ডিগ্রি কোণে বাঁকাইছে? 10 ডিগ্রি কোণে বাঁকাইছে। কিন্তু এ আলোকে যে দিকে বাঁকাইছে সি আলোকে কি একই দিকে বাঁকাইছে? তাহলে এ আর সি পরস্পরের হচ্ছে এনানসিওমার। এনানসিওমার কি? যে সকল আলোক সমাণু আলোকে সমান কোণে বিপরীত দিকে বাঁকায়। সমান কোণে কি করে? বিপরীত দিকে বাঁকা, তারা কি হবে? পরস্পরের এনানসিওমার হবে। না বুঝলে বলো। তো আমরা বই একটা উদাহরণ দেওয়া আছে, ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড। তো ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড পরস্পরের এনানসিওমার। কেন? কারণ ডি ল্যাকটিক অ্যাসিড আলোটাকে ডান দিকে 2.24 ডিগ্রি কোণে বাঁকায়, আর এল ল্যাকটিক অ্যাসিড আলোটাকে বাম দিকে 2.24 ডিগ্রি কোণে বাঁকায়। আমি একটু দেখাচ্ছি, দেখো। এনানসিওমার হতে হলে অবশ্যই দর্পণ প্রতিবিম্ব হওয়া লাগবে। দুইটা যৌগ যদি এনানসিওমার হতে হয় তাহলে অবশ্যই দুইটা যৌগ পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হওয়া লাগবে। যেমন দেখো, উদাহরণ দিয়েছিলাম ওইটা। এটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড, এটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। দেখো, এটা এটা পরস্পরের কি দর্পণ প্রতিবিম্ব না? তাহলে আমার যদি এনানসিওমার হতে হয় অবশ্যই দর্পণ প্রতিবিম্ব হওয়া লাগবে। তো এই ডি ল্যাকটিক অ্যাসিড আলোকে ডান দিকে 2.4 ডিগ্রি কোণে বাঁকায়, আর এল ল্যাকটিক অ্যাসিড আলোকে বাম দিকে 2.4 ডিগ্রি কোণে বাঁকায়। তাহলে ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড যেহেতু আলোকে সমান কোণে বিপরীত দিকে বাঁকায়, সেহেতু ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড পরস্পরের এনানসিওমার। না বুঝলে বলো। আর এনানসিওমার হতে হলে অবশ্যই দর্পণ প্রতিবিম্ব হওয়া লাগবে। যেমন আমি এটাকে এরকম ভাঁজ করলে একটা আরেকটার সাথে মিলে যাবে। বোঝা গেছে এটা? এবার আমরা দেখবো হচ্ছে রেসিমিক মিশ্রণ। এবার দেখবো হচ্ছে রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণ হচ্ছে, ধরো এটা একটা পাত্র, এই পাত্রে আমি 1 মোলার ডি ল্যাকটিক অ্যাসিড নিলাম। এই পাত্রে আমি 1 মোলার এল ল্যাকটিক অ্যাসিড নিলাম। তাহলে 1 মোলার ডি ল্যাকটিক অ্যাসিড আর 1 মোলার এল ল্যাকটিক অ্যাসিড মিলে যে মিশ্রণ তৈরি করবে সেটাকে আমরা বলবো রেসিমিক মিশ্রণ। আমরা কি বললাম?
এই পাত্রে ধরো আমি 1 মোলার ডি ল্যাকটিক অ্যাসিড নিলাম, এই পাত্রে আমি 1 মোলার এল ল্যাকটিক অ্যাসিড নিলাম, অথবা আমরা এরকমও করতে পারি, এই পাত্রে 2 মোলার ডি ল্যাকটিক অ্যাসিড নিতে পারি, 2 মোলার এল ল্যাকটিক অ্যাসিড নিতে পারি। তখন যে মিশ্রণটা তৈরি হবে সেটাকে আমরা বলবো রেসিমিক মিশ্রণ। সোজা কথায় নাইলে হবে না, তাইলে হবে না, সমমোলার হন। তো মেন কথা হচ্ছে রেসিমিক মিশ্রণ হচ্ছে দুইটা এনানসিওমারের সমমোলার মিশ্রণ। দেখো ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড কি পরস্পরের এনানসিওমার না? তাহলে দুইটা এনানসিওমারের সমমোলার মিশ্রণকে আমরা বলি হচ্ছে রেসিমিক মিশ্রণ। তার মানে দুইটা এনানসিওমারকে নিব এবং দুইটারই ঘনমাত্রা সেম নেওয়া লাগবে। ধরো ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড কি পরস্পরের এনানসিওমার। এখন এই ডি ল্যাকটিক অ্যাসিড যদি আমি 2 মোলার নেই, তাহলে এল ল্যাকটিক অ্যাসিডও আমার 2 মোলার নিতে হবে, নিয়ে যে মিশ্রণটা পাবো সেটাকে আমরা বলবো রেসিমিক মিশ্রণ। এরকম যদি হয় যে ডি ল্যাকটিক অ্যাসিড 1 মোল নিলা, এল ল্যাকটিক অ্যাসিড 2 মোল নিলা, তখন যে মিশ্রণ হবে সেটাকে আমরা রেসিমিক মিশ্রণ বলবো না। না বুঝলে বলো। তো রেসিমিক মিশ্রণ হচ্ছে সমমোলার এনানসিওমারের মিশ্রণ, মানে দুইটা এনানসিওমার নিব এবং দুইটা এনানসিওমারের ঘনমাত্রা সেম নিয়ে যে মিশ্রণ পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে রেসিমিক মিশ্রণ। যেমন ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকসিটিক অ্যাসিড হচ্ছে কি পরস্পরের এনানসিওমার, এবং ওই দুইটা এনানসিওমারের সমমোলার যদি আমি কোনো একটা পাত্রে মিশাই তখন যে মিশ্রণটা পাবো সেটাকে আমরা বলবো রেসিমিক মিশ্রণ। আমি যদি এটা 5 মোলার নিই, ওইটাও আমার 5 মোলারই নেওয়া লাগবে। না বুঝলে বলো। তাহলে 5 মোলার ডি ল্যাকটিক অ্যাসিড আর 5 মোলার এল ল্যাকটিক অ্যাসিড মিলে যে মিশ্রণ তৈরি করবে সেটাকে রেসিমিক মিশ্রণ বলবে। তো নরমালি খেয়াল করে দেখো, এটা আলোক সক্রিয়, ডি ল্যাকটিক অ্যাসিড কি আলোকে ডান দিকে 2.4 ডিগ্রি কোণে বাঁকায়, আবার এল ল্যাকটিক অ্যাসিড আলোকে বাম দিকে 2.4 ডিগ্রি কোণে বাঁকায়। কিন্তু দুইটাকে একসাথে মিশিয়ে যখন আমি মিশ্রণ তৈরি করব তখন তারপরে যদি তার মধ্যে আমরা আলো পাস করি তখন দেখা যাবে আলো না বেঁকে সোজা চলে গেছে। তার মানে রেসিমিক মিশ্রণ হচ্ছে এক বর্ণী সমবর্তিত আলোর দিক পরিবর্তন করতে পারে না, মানে আলোক নিষ্ক্রিয়। কেন নিষ্ক্রিয়? কারণ দেখো এই রেসিমিক মিশ্রণটা কি দুইটা এনানসিওমারের মিশ্রণ। তো এখন ডি ল্যাকটিক অ্যাসিড চাবে আলোটাকে ডান দিকে বাঁকাইতে 2.4 ডিগ্রি কোণে, আবার এল ল্যাকটিক অ্যাসিড চাইবে আলোটাকে বাম দিকে 2.4 ডিগ্রি কোণে বাঁকাইতে। কিন্তু দুইজনের যেহেতু ক্ষমতা সেম, আলটিমেটলি কেউই বাঁকাইতে পারে না, আলো সোজা চলে আসে। ধরো আমরা দুইজন মানুষ দিয়ে আমি কোনো একটা ফাইট দিলাম, এখন দুইজন মানুষের শক্তি যদি সমান হয় তাহলে কেউ কি জিতবে? কেউ তো জিতবে না। ঠিক তেমনি ডি ল্যাকটিক অ্যাসিড আলোটাকে ডান দিকে যত কোণে বাঁকাইতে চায়, এল ল্যাকটিক অ্যাসিড আলোটাকে বাম দিকে যেহেতু একই কোণে বাঁকাইতে চায়, আবার যেহেতু দুইটার ঘনমাত্রা সেম মানে দুইটা শক্তি সেম, সেহেতু কেউ পারে না। তার মানে আলটিমেটলি তখন আলোটা সোজা চলে আসে। না বুঝলে বলো। বুঝা গেছে এটা? এবার হচ্ছে আমাদের আর দুইটা টপিক আছে, একটা হচ্ছে মেসোযৌগ আর একটা হচ্ছে ডায়াস্টেরিওমার। এই দুইটা পড়াইলে শেষ হয়ে যাবে। তো এবার দেখো মেসোযৌগের বৈশিষ্ট্যগুলো একটু বলি। মেসীয় যৌগ হচ্ছে ফার্স্টে অবশ্যই কাইরাল, তোমার দুইটা একের অধিক কাইরাল কার্বন থাকবে। মেসোযৌগে কি থাকবে? একের অধিক কাইরাল কার্বন থাকবে। তাহলে এখানে দেখো একের অধিক কাইরাল কার্বন আছে, তাই না? এখানে কাইরাল কার্বন কয়টা? দুইটা। এটা তো কাইরাল কার্বন না, এটাও কাইরাল কার্বন না, এই দুইটা হচ্ছে কাইরাল কার্বন, ফার্স্টেই দেখাইছি। ওকে, তাহলে 1 নম্বর কথা হচ্ছে একাধিক কাইরাল কার্বন থাকা লাগবে। তারপর এই মেসো যৌগটাকে কোন একটা প্রতি সমতল দ্বারা সমান দুই ভাগে ভাগ করা যাবে।
মেসো যৌগকে কি করা যাবে, কোনো একটা প্রতিসমতল দ্বারা সমান দুই ভাগে ভাগ করা যাবে। খেয়াল করে দেখো, এই তল দ্বারা মেসি যৌগকে আমরা কয় ভাগে ভাগ করছি, সমান দুই ভাগে ভাগ করা গেছে না? খেয়াল করে দেখো, উপরের পোর্শনে যা আছে নিচের পোর্শনে হুবহু তো তাই আছে, তাই না? ওকে, এটা হচ্ছে 1 নম্বর শর্ত, হচ্ছে একাধিক কাইরাল কার্বন থাকবে। 2 নম্বর শর্ত হচ্ছে কোনো একটা প্রতিসমতল দ্বারা তাকে সমান দুই ভাগে ভাগ করা যাবে। 3 নম্বর শর্ত হচ্ছে এক ভাগ আরেক ভাগের উপর দর্পণ প্রতিবিম্ব। খেয়াল করে দেখো, দুইটাকে যদি ভাঁজ করো তাহলে দেখো, ভাঁজ করো এটাকে, জাস্ট এটাকে ভাঁজ করো, দেখো যখন ভাঁজ করবা সি ডাবল এইচ এখানকার সি ডাবল এইচ এর সাথে মিলবে, এখানকার এইচ এখানকার এইচ এর সাথে মিলবে, এখানকার ওএইচ এখানকার ওএইচ এর সাথে মিলবে। খেয়াল করে দেখো, দেখো ভাঁজ মানে দর্পণ প্রতিবিম্ব না, এই যে উপরের পাশটা নিচের পাশটার কিন্তু দর্পণ প্রতিবিম্ব। এরপরে 3টা বৈশিষ্ট্য গেল। 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মেসো যৌগ হচ্ছে আলোক নিষ্ক্রিয় যৌগ। কি যৌগ? আলোক নিষ্ক্রিয় যৌগ। কেন নিষ্ক্রিয় যৌগ? কারণ হচ্ছে উপরের পোর্শনটা আলোটাকে যেদিকে বাঁকাইতে চাবে বা যত কোণে বাঁকাইতে চাইবে, নিচের পোর্শনটা আলোটাকে তার ঠিক বিপরীত দিকে ওই একই কোণে বাঁকাইতে চাবে। তার মানে আলটিমেটলি একটা পোর্শন আর একটা পোর্শনের বাঁকানোটাকে কি করে ফেলে, নিউট্রাল করে ফেলে। বোঝা গেছে না? দেখো আমি যদি এখানে কি করি, ধরো এই যোগের মধ্যে যদি আমরা আলো পাস করি তাহলে আলো সোজা যাবে, তার দিক কি হবে না, কোনো পরিবর্তন হবে না, তাই না? বুঝছো কিনা? তাহলে শর্তগুলো আমার খাতায় লেখা আছে, আমি পাঠিয়ে দিব, না সমস্যা নেই। কি বললাম যে মেসো যোগের হচ্ছে 4টা বৈশিষ্ট্য। একটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একাধিক কাইরাল কার্বন থাকবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোনো একটা প্রতি সমতল দ্বারা সমান দুই ভাগে ভাগ করা যাবে। কোনো একটা প্রতি সমতল দ্বারা সমান দুই ভাগে ভাগ করা যাবে। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এক ভাগ আরেক ভাগের দর্পণ প্রতিবিম্ব। মানে এক ভাগটাকে যদি আমি আয়নার সামনে রাখি তাহলে আরেকটা ভাগ পাবো। ঠিক আছে? মানে দর্পণ প্রতিবিম্ব বোঝার উপায় হচ্ছে ভাঁজ করে দেখবা মিলে কিনা, যদি ভাঁজ করে মিলে তার মানে হচ্ছে দর্পণ প্রতিবিম্ব। বুঝা গেছে? তারপর 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আলোক নিষ্ক্রিয় হয়। কেন আলোক নিষ্ক্রিয় হয়? কারণ উপরের পোর্শনটা আলোটাকে যত কোণে যে দিকে বাঁকাইতে চায়, নিচের পোর্শনটা আলোটাকে ঠিক তত কোণে বিপরীত দিকে বাঁকায়, যার কারণে আলটিমেটলি একটা পোর্শন আরেকটা পোর্শনকে নিউট্রাল করে ফেলে। বুঝা গেছে এটা? ওকে, এবার হচ্ছে আমরা ডায়াস্টেরিওমার দেখবো লাস্ট।
একটা যৌগের একাধিক কনফিগারেশন পাওয়া সম্ভব যদি তোমার সেখানে একাধিক কাইরাল কার্বন থাকে। কোনো একটা যৌগে মানে আলোক সক্রিয় যৌগে যদি তোমার একাধিক কাইরাল কার্বন থাকে তাহলে ওই যৌগের একাধিক কনফিগারেশন পাওয়া সম্ভব। যেমন আমি যে ফার্স্টে যে যৌগটা লিখছি এই যৌগে কাইরাল কার্বন আছে কয়টা? 2টা। তাহলে তার আলোক সমাণু কয়টা হবে? 4টা হবে না? ওই যে দেখো আমি 4টা লিখছি, যে 1টা 2টা 3টা 4টা। কিভাবে লিখলাম? ওই পরমাণু বা মূলকগুলার অবস্থান চেঞ্জ করে, তাই তো? পরমাণু বা মূলকগুলার অবস্থান চেঞ্জ করাটাকে আমরা বিভিন্ন কনফিগারেশন বলি আর কি। তো যেহেতু এখানে এই যৌগে কাইরাল কার্বন আছে 2টা, তার মানে কয়টা কনফিগারেশন পাওয়া যাবে? 4টা কনফিগারেশন না? 4টা। তাহলে আমি এখানে 4টা কনফিগারেশন রাখছি। তো এখন কথা হচ্ছে যদি কোনো একটা যৌগের একাধিক কাইরাল কার্বন থাকে তাহলে আমরা একাধিক কনফিগারেশন পাবো, যার মধ্যে মিনিমাম যে কোনো 2টা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে। কি বললাম? যেমন আমি এখানে 2টা কাইরাল কার্বন আছে দেখে আমি 4টা কনফিগারেশন পেলাম। এই 4টার মধ্যে মিনিমাম যে কোনো 2টা যৌগ পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হতেই হবে। বুঝা গেছে? মিনিমাম যে কোনো 2টা পরস্পরের কি হবে? দর্পণ প্রতিবিম্ব হতেই হবে। তো একটু খেয়াল করে দেখো, এখানে আমরা 2টা দর্পণ প্রতিবিম্ব পাইছি। দেখো এটার দর্পণ প্রতিবিম্ব হচ্ছে এটা, আবার এটার দর্পণ প্রতিবিম্ব হচ্ছে এটা। খেয়াল করে দেখো একটু। আমাদের শর্তটা ছিল এরকম যে একাধিক কাইরাল কার্বন থাকলে একাধিক কনফিগারেশন পাবো এবং সেখানকার মধ্য থেকে মিনিমাম 2টা যৌগ পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে। মানে মিনিমাম 2টা যৌগ পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে। তাহলে আমরা এখানে পাইছি কয়টা? 4টা পাইছি। এই যে এটা এটার দর্পণ প্রতিবিম্ব, এটা এটার দর্পণ প্রতিবিম্ব। পাওয়ার মিনিমাম একটা পাবো, কিন্তু এখানে পাইছি কয়টা? 2টা। যে মিনিমাম একটা না, যে এটা এটার একটা দর্পণ প্রতিবিম্ব, এটা একটার একটা দর্পণ প্রতিবিম্ব। আমরা বলছিলাম যে আবারও বলি কথাটা দেখো, একাধিক কাইরাল কার্বন থাকলে আমি একাধিক কনফিগারেশন পাবো। ওই একাধিক কনফিগারেশনের মধ্যে মিনিমাম 2টা যৌগ পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে, কিন্তু আমরা এখানে পাইছি কয়টা? 4টা যৌগ পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, তাই না? আর যে সকল যৌগগুলা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয় ওইগুলাকে আমরা বলি এনানসিওমার। কি বলি? এনানসিওমার। আচ্ছা দেখো, আমি যদি নামকরণ করি, এটা 1 নাম্বার ধরো, এটা 2 নাম্বার দিলাম, এটা 3 নাম্বার দিলাম, এটা ধরো 4 নাম্বার দিলাম। তাহলে 1 আর 2 পরস্পরের কি? এনানসিওমার। 3 আর 4 কি? পরস্পরের। তাহলে 1 আর 3 কি পরস্পর এনানসিওমার? যদি এনানসিওমার না হয় তাহলে সেটা ডায়াস্টেরিওমার হবে। যদি এনানসিওমার না হয় তাহলে সেটা কি হবে? ডায়াস্টেরিওমার। না বুঝলে বলো। যদি দেখো, যদি দর্পণ প্রতিবিম্ব হয় তাহলে হচ্ছে এনানসিওমার, আর যদি দর্পণ প্রতিবিম্ব না হয় সেটা কি হবে? ডায়াস্টেরিওমার। মানে সোজা কথায় যারা পরস্পরের এনানসিওমার না তারা পরস্পরের ডায়াস্টেরিওমার। সোজা কথা, যারা পরস্পরের সাথে এনানসিওমার হবে ওইগুলা বাদ। হ্যাঁ হ্যাঁ, এনানসিওমার হচ্ছে যদি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয়, আর ডায়াস্টেরিওমার হচ্ছে পরস্পরের যদি দর্পণ প্রতিবিম্ব না হয়। যেমন 1 আর 2 পরস্পরের যেহেতু দর্পণ প্রতিবিম্ব, তার মানে 1 আর 2 হচ্ছে পরস্পরের এনানসিওমার। 3 আর 4 যেহেতু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, সেহেতু 3 আর 4 পরস্পরের এনানসিওমার। কিন্তু 1 আর 3 কি দর্পণ প্রতিবিম্ব? তাহলে এই 1 আর 3 হচ্ছে পরস্পরের ডায়াস্টেরিওমার। 1 আর 4 কি দর্পণ প্রতিবিম্ব? তাহলে 1 আর 4ও পরস্পরের ডায়াস্টেরিওমার। এরপরে দেখো 3 আর 2 কি দর্পণ প্রতিবিম্ব? না। তাহলে 3 আর 2 পরস্পরের কি হবে? ডায়াস্টেরিওমার। সোজা কথা, যেগুলা এনানসিওমার ওইগুলা বাদে বাকি সবগুলাই ডায়াস্টেরিওমার। বোঝা গেছে এটা? হ্যাঁ, 2 আর 4ও ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার হচ্ছে 4টা এখানে, আর এনানসিওমার কয়টা? 2টা, তাই না? বুঝছো কিনা এটা? আমি সংজ্ঞা লিখে দিয়েছি, দেখো সংজ্ঞা বুঝো কিনা।
বলছি যে কোনো একটি যৌগের যদি একাধিক আলোক সমাণু পাই, যে সমাণুগুলো পরস্পরের সাথে এরকম সম্পর্কিত যে তারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না, আর দর্পণ প্রতিবিম্ব না হলে তারা কি করবে, আলোকে একই কোণে ঘোরাবে না। যদি দর্পণ প্রতিবিম্ব হয় তাহলে তারা পরস্পরের এনানসিওমার, আর যদি এনানসিওমার হয় তাহলে তারা আলোকে একই কোণে বিপরীত দিকে বাঁকাবে। আর যদি দর্পণ প্রতিবিম্ব না হয় তাহলে তারা পরস্পরের এনানসিওমার না, আর যেহেতু এনানসিওমার না তারা আলোকে একই কোণে বিপরীত দিকে বাঁকাবে না, ভিন্ন ভিন্ন কোণে বাঁকাবে, তাই না? তাহলে আমরা এনানসিওমার আর ডায়াস্টেরিওমারের যদি পার্থক্য করি, এনানসিওমার হচ্ছে দর্পণ প্রতিবিম্ব, আর ডায়াস্টেরিওমার কি, দর্পণ প্রতিবিম্ব না হলে। এনানসিওমার কখন হবে, যদি দর্পণ প্রতিবিম্ব হয়, আর ডায়াস্টেরিওমার কখন হবে, যদি দর্পণ প্রতিবিম্ব না হয়। এনানসিওমারের ক্ষেত্রে আলোকে একই কোণে বিপরীত দিকে বাঁকায়, আর ডায়াস্টেরিওমারের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কোণে বাঁকাবে। এখন একই দিকেও বাঁকাইতে পারে আবার ভিন্ন দিকেও বাঁকাইতে পারে। কি বললাম, এনানসিওমার আলোকে একই কোণে বিপরীত দিকে বাঁকায়, কিন্তু ডায়াস্টেরিওমার আলোকে একই দিকেও বাঁকাইতে পারে আবার ভিন্ন দিকেও বাঁকাইতে পারে। মানে ধরো 1 আর 3 তো পরস্পরের ডায়াস্টেরিওমার, তাহলে দেখা যাবে 1 আলোকে ডান দিকে 10 ডিগ্রি কোণে বাঁকাইছে, 3 আলোকে ডান দিকে 20 ডিগ্রি কোণে বাঁকাইছে, এরকম হতে পারে। আবার 1 আলোকে বাম দিকে 50 ডিগ্রি কোণে বাঁকাইছে, 3 আলোকে বাম দিকে 10 ডিগ্রি কোণে বাঁকাইছে। মোট কথা ডায়াস্টেরিওমার আলোকে একই দিকেও বাঁকাইতে পারে আবার ভিন্ন দিকেও বাঁকাইতে পারে, কিন্তু কোণ সেম হবে না। কি সেম হবে না, কোণ সেম হবে না। কিন্তু এনানসিওমারের ক্ষেত্রে দিক বিপরীত, কোণ সেম। আর ডায়াস্টেরিওমারের ক্ষেত্রে দিক যা ইচ্ছা তাই হতে পারে, কিন্তু কোণ সেম হতে পারবে না। বুঝা গেছে? এখন ধরো এই 1 ও আলোকে ডান দিকে 10 ডিগ্রি কোণে বাঁকাইছে, 3 ও আলোকে ডান দিকে 10 ডিগ্রি কোণে বাঁকাইছে, তাহলে দুইটা কি ভিন্ন কোনো যৌগ হবে? একই যৌগ। তখন তো আর ডায়াস্টেরিওমার বলতে পারবো না আমরা, বলতে পারবো কি? তাহলে আশা করি বুঝতে পারছো নাকি? তা আমার খাতাটা দিয়ে দিব, হ্যাঁ, নিয়ে নিও, হ্যাঁ, ঠিক আছে, ওকে।